যেহেতু নিয়ম কারণগুলো জানিয়ে দিয়েছি আপনাদেরকে, এই পর্যায়ে আমি চলে যাব আজকের অনুষ্ঠানের যে প্রথম ঘটনাটি, অর্থাৎ প্রথম মেইলটি আমাদেরকে পাঠিয়েছেন জাহিদুল ইসলাম বরকত ভাই। বরকত ভাই যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। রাতুল ভাই, আজকে যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি আমার বন্ধু খালিদ সাইফুল্লাহ লিমনের থেকে সংগ্রহ করা। খালিদ সাইফুল্লাহ লিমনের বাড়ি লালমনির হাটে। আমি লিমনের মতো করেই ঘটনাটি লেখার চেষ্টা করছি। আমি জাহিদুল ইসলাম বরকত, একজন নিতালি প্রবাসী। আমার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলা নড়িয়া থানার ঘড়িসার থিরোপাড়া গ্রামে। রাতুল ভাই, আমি সরাসরি চলে যাই ঘটনায়। ঘটনার সময়কাল 2019। ঢাকা বুড়িগঙ্গা নদীতে একজন মধ্যবয়সী পুরুষের লাশ ভাসতে দেখে স্থানীয় জনতা। লাশটি দেখে স্থানীয় থানাতে যোগাযোগ করা হয়। পুলিশ এসে অর্ধগরিত লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেলে প্রেরণ করে। অজ্ঞাত হিসেবে লাশটি ঢাকা মেডিকেলের মর্গে পড়ে থাকে। এরপর পুলিশ এসে লাশের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে এবং এই ফিঙ্গারপ্রিন্টের সূত্র ধরেই লাশের পরিচয় শনাক্ত করা হয়। মৃত অর্ধগলিত লাশটির বাড়ি ছিল লালমনির হাটে। এরপর পুলিশ তাদের বাড়িতে যোগাযোগ করে। বাড়ি থেকে লোক এসে লাশটি শনাক্ত করে। ঢাকা মেডিকেলের সকল আইনি প্রক্রিয়া শেষ করে পুলিশ তাদের পরিবারের কাছে লাশটি হস্তান্তর করে। লাশটি অর্ধগলিত হওয়াতে ফ্রিজিং অ্যাম্বুলেন্স ছাড়া সাধারণ অ্যাম্বুলেন্সে নেওয়া অসম্ভব ছিল প্রায়। তাই পরিবারের লোকজন বাধ্য হয়ে একটি ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে লাশটি নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং সাথে তারা একটি ফ্রিজিং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে। রাতুল ভাই, কাকতালীয়ভাবে ফ্রিজিং অ্যাম্বুলেন্সের ড্রাইভারের বাড়িও লালমনির হাটে ছিল। ভাড়া মিটিয়ে লাশটি অ্যাম্বুলেন্সে তোলা হলো। অ্যাম্বুলেন্স ড্রাইভার হাকিম মিয়ার দীর্ঘ 9 বছরের লাশ টানার অভিজ্ঞতা রয়েছে। তিনি একজন মুরব্বী বয়সী ড্রাইভার ছিলেন, সেই সাথে খুবই সাহসী ব্যক্তি। এই 9 বছরে লাশ টানার অভিজ্ঞতায় সে বহুবার হেল্পার ছাড়া একাই বাংলাদেশের বিভিন্ন স্থানে লাশ পৌঁছে দিয়েছে। এতেই বোঝা যায় হাকিম মিয়া কতটা সাহসী ড্রাইভার। রাতুল ভাই, আপনি হয়তোবা জেনে থাকবেন, লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সে শুধুমাত্র সামনে 2টি সিট থাকে বসার জন্য। একটি সিট ড্রাইভারের এবং অন্যটি থাকে হেল্পারের বসার জন্য। আরো অচেনা জায়গা হলে গাদাগাদি করে লাশের একজন পরিবারের লোকজনকে বসানো হয়। আগেই বলেছিলাম, অ্যাম্বুলেন্সের ড্রাইভার অর্থাৎ হাকিম মিয়ার বাড়ি লালমনির হাটে ছিল, তাই তার সকল রাস্তা একেবারেই পরিচিত। তাই সে লাশের পরিবারের কোনো সদস্যকে সাথে নেওয়ার খুব একটা প্রয়োজন মনে করলেন না। হাকিম মিয়া হ্যালো বলতেই ওপাশ থেকে একজন বলে উঠল, কাকা, আমি আপনার সামনেই আছি। আপনার গাড়ি দেখলে হাত উঠাবো, আপনি তখনই গাড়ি থামিয়ে আমাকে উঠিয়ে নেবেন। হাকিম মিয়া কোনো ধরনের কথা বলার সুযোগ পেল না। তখনই কলটি কেটে গেল। হাকিম মিয়া ব্যাপারটি স্বাভাবিকভাবে নিয়ে গাড়ি চালাতে লাগলেন। হঠাৎ করেই সে দেখল সামনে একটি ব্যক্তি হাত মেরে গাড়ি থামানোর ইঙ্গিত করছে। হাকিম মিয়া লাশের আত্মীয় ভেবে গাড়ি থামিয়ে তাকে উঠিয়ে নেয়। কিন্তু হাকিম মিয়া ভুলেই গেছে লাশের আত্মীয় যে স্থানের কথা বলেছিল সেটা একটা বাজার মতন জায়গা বলেছিলেন। সেখানে যেতে প্রায় 1.5 ঘন্টা মতন সময় লাগবে। কিন্তু এত তাড়াতাড়ি কিভাবে লোকটি গাড়িতে ওঠার জন্য গাড়ি থামালো, এই ব্যাপারটি হাকিম মিয়ার মাথায় এখনো ঢোকেনি, বা একবারের জন্যও ঢোকেনি। যাই হোক, লোকটি গাড়িতে উঠতেই হাকিম মিয়া প্রশ্ন করে, আপনি কি হন লাশের? উত্তরে লোকটি একটু অদ্ভুত ধরনের কথা বলল। সে বলছে, অনেক কিছুই হই, আবার কিছুই হই না। এই কথা বলেই সে একটু হেসে উঠল। হাকিম মিয়া একটু বিব্রত হয়ে গেল, তাই কিছু না বলে চুপচাপ গাড়ি চালাতে শুরু করলো। এভাবেই কিছু সময় অতিবাহিত হওয়ার পর হাকিম মিয়া নিজের পকেট থেকে একটা সিগারেট বের করার জন্য পকেটে হাত দিলেন। পাশের সিটে বসে থাকা লাশের আত্মীয় হাকিম মিয়াকে বলে উঠল, এ কি করছেন? লাশ নিয়ে যাচ্ছেন, আবার সিগারেটও খাচ্ছেন? না না না, এটা ঠিক না। হাকিম মিয়া এবার লজ্জিত হয়ে সিগারেট প্যাকেটটি পকেটে ঢুকিয়ে দিলেন। কোনো কিছু না বলে সামনে তাকিয়ে গাড়ি চালাচ্ছেন। হঠাৎ করেই হাকিম মিয়া অনুভব করলো গাড়ির মধ্যে খুব বিচ্ছিরি আর
পচা দুর্গন্ধ ছড়াচ্ছে। ঠিক তখনই পাশে বসে থাকা লোকটি মোটা কণ্ঠে হাকিম মিয়ার উদ্দেশ্যে বলে ওঠে, গন্ধ পেয়ে ভয় পাবেন না, আমার দিকে না তাকিয়ে সামনে তাকিয়ে গাড়ি চালান। মোটা কণ্ঠের এই কথা শুনে হাকিম মিয়া প্রচন্ড ভয় পেয়ে যান এবং পাশে তাকানোর সাহস হারিয়ে ফেলেন। সময় যত অতিবাহিত হচ্ছে পচা গন্ধটি বেড়েই যাচ্ছে। হাকিম মিয়া এবার সিদ্ধান্ত নিল তার সামনে থাকা লুকিং গ্লাসে তাকিয়ে ব্যাপারটি বোঝার চেষ্টা করার জন্য। লুকিং গ্লাসের দিকে তাকাতে এসে যা দেখল তা দেখে সে আর তার চোখকে বিশ্বাস করতে পারছে না। এটা সে কি দেখছে? সে কি দেখছে? তার পাশে সিটে বসে থাকা ব্যক্তি কোনো জীবিত ব্যক্তি নয়, একটি অর্ধগলিত লাশ তার পাশে বসে আছে। লাশটির শরীর থেকে অনবরত কালো পচা রক্ত বের হচ্ছে। ঠিক তখনই সে দেখে লাশটির তার হাত দিয়ে নিজের চোখ দুটি বের করে হাতে নিয়ে বাচ্চাদের মতো খেলা করছে। এটা দেখে হাকিম মিয়া তার গাড়ি থামাতে চাইলেও কিন্তু তার মনে হচ্ছে ব্রেকে থাকা তার পাটি অসর হয়ে গেছে। অনেক চেষ্টা করেও ব্রেকে চাপ দিতে পারছে না। ঠিক তখনই ঘটে গেল আর একটি ঘটনা। হাকিম মিয়ার মনে হচ্ছে হিমশীতল একটি হাত তার ঘাড়ের উপর এসে পড়েছে। ঘাড় ঘুরিয়ে হাতটা দেখার চেষ্টা করলো। হাতের দিকে তাকাতেই সে দেখলো তার পাশে বসে থাকা অর্ধগলিত লাশটি তার গায়ে হাত দিয়ে বসে আছে। এটা দেখার পর তার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। দোয়া দৌড় যা পারত সে পড়ার চেষ্টা করলো, কিন্তু তার মনে হচ্ছে মুখ তার একটা দোয়াও বের হচ্ছে না। এমন অবস্থায় হাকিম মিয়া কি করবে কিছুই বুঝতে পারছে না। সময় যত যাচ্ছে গন্ধটা তীব্র থেকে তীব্রতর হয়ে যাচ্ছে। এবার লাশটি তার ঘাড় থেকে হাত সরিয়ে আগের মতোই মোটা কণ্ঠে বলে ওঠে, ড্রাইভার সাহেব, আপনি জানেন আমার সাথে কি হয়েছে? আমি কিভাবে মারা গেছি? সবাই ভাবছে আমি আত্মহত্যা করেছি, কিন্তু না, আমাকে মারা হয়েছে। ওরা আমাকে বালিশ চাপা দিয়ে মেরেছে, অনেক কষ্ট দিয়েছে আমাকে। এরপর ওরা আমাকে নদীতে ফেলে দেয়। আমার ক্ষমতা থাকলে জনসম্মুখে ওদের শেষ করে দিতাম। এই কথা শুনে হাকিম মিয়ার শরীর দিয়ে ঘাম বেরোতে শুরু করলো। এরপর হাকিম মিয়া একটা কথা শুনে যা শুনে সে রীতিমতো আটকে ওঠেন। অর্ধগলিত লাশটি আবারও মোটা গলায় বলে ওঠে, ড্রাইভার সাহেব, আমি চাইলে আপনার এই গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে আপনাকেও শেষ করে দিতে পারতাম, কিন্তু যেহেতু আমি নিজেই এই গাড়িতে আছি তাই এই কাজটি করলাম না। 5 দিন ধরে নদীতে পড়েছিলাম আর 3 দিন হাসপাতালের ফ্রিজে, আর আজ আবার আপনার গাড়ির ফ্রিজে শুয়ে আছে। অনেক কিছুই বলার ইচ্ছে নিয়ে পেছন থেকে এসে আপনার সামনে এসে বসে কথা বলছি, কিন্তু আপনি যে পরিমাণ ভয় পেয়েছেন এতে আর কিছু বলতে চাই না। আর তার ছাড়া আপনার জন্য আমার যে আত্মীয় মতিন অপেক্ষা করছে সে সামনের বাজারেই দাঁড়িয়ে আছে, তাই এখন চাইলেও আর কিছু বলতে পারবো না। এই বলে লাশটি চুপ হয়ে যায়। এরপর থেকেই গাড়ির পচা গন্ধটা ধীরে ধীরে কমতে শুরু করে। তার মিনিট 10 পর একটা বাজারে গাড়িটি পৌঁছায়। বাজারে এসে হাকিম মিয়া গাড়ি থামায়। গাড়ি থামিয়ে হাকিম মিয়া বাজারের টিউবওয়েল থেকে প্রথমে অজু করে, এরপর মাথায় পানি দেয়। নিজের ভেতরে থাকা ভয়টি দূর করতে চাইল। এরপরে সেই নাম্বারে কল দেয় তিনি। কল পেয়ে আব্দুল মতিন গাড়ির কাছে আসেন। এরপর ড্রাইভার সাহেব তার গাড়িতে থাকা সাউন্ডের স্পিকারে কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়ে আবারও লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা দেন। এরপর হাকিম মিয়া অর্থাৎ অ্যাম্বুলেন্সের ড্রাইভার তার সাথে থাকা লাশের আত্মীয়কে জিজ্ঞাসা করে, আচ্ছা ভাই, আপনার নাম কি? উত্তরে লোকটা বলে, আমার নাম আব্দুল মতিন। তিনি আবারও প্রশ্ন করেন, আচ্ছা, আমরা যে লাশটা নিয়ে যাচ্ছি এটা কতদিন আগে মারা গিয়েছে? উনি বলেন, নিখোঁজের 5 দিন পর নদীতে লাশটি ভেসে ওঠে। এরপর 3 দিন হাসপাতালে বেওয়ারিশ হিসেবে ছিল। এই সব মিলিয়ে 8 দিন পর লাশটিকে বাসায় নিয়ে যাচ্ছে। এসব শুনে হাকিম মিয়া আবারও অবাক হয়ে যাচ্ছেন, কারণ অর্ধগলিত লাশটি তাকে যা যা বলেছে তা সবই আব্দুল মতিন মিয়ার কথার সাথে মিলে যাচ্ছে।
ড্রাইভার তাকে আর কিছু না বলে স্পিকারের ভলিউমটা বাড়িয়ে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে লালমনিরহাটে পৌঁছান। এরপর ওই দিনই দুপুরে জানাজা এবং দাফন সম্পন্ন হয়। রাতুল ভাই, এই ছিল আমার বন্ধু লিমনের থেকে সংগ্রহ করা ঘটনা। তবে রাতুল ভাই এই ঘটনাটি লিখতে গিয়ে আমার বেশ কিছু প্রশ্ন সামনে এসেছে। একটা লাশ কিভাবে মানুষের সাথে কথা বলতে পারে? হয়তো এটা অনেকেই বিশ্বাস করবে না, অনেকে আবার বলবে এটা ড্রাইভারের মনের ভুল ছিল। তাহলে লাশটির সাথে যা যা ঘটেছে তার কথার সাথে সেই লাশটির আত্মীয়ের কথা কিভাবে হুবহু মিলে যায়? কারো কাছে এটার ব্যাখ্যা থাকলে অবশ্যই জানাবেন। রাতুল ভাই, বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলাম, এখন আবারও একটি মানসিক চাপে আছি। সবকিছুর পরও ভূতবেলার স্পেশাল ইমেল এপিসোডের জন্য ঘটনাটি লিখলাম। লেখাতে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভূতবেলার সকল শ্রোতারা আমার ঘটনা পছন্দ করে এবং নিয়মিত আমার থেকে ঘটনা চায়। সঠিক সময় তাদের জন্য ঘটনা পাঠাতে না পারায় আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী। আজকের মতো এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। এরপর উনি ওনার নাম লিখেছেন জাহিদুল ইসলাম বরকত।